প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনআরবি জবস প্রেজেন্স দ্য স্কিলেড শো এর আজকের পর্বে। আপনারা জানেন যে প্রত্যেক শুক্রবার আমাদের একটি করে এপিসোড হয় এবং এই এপিসোডে আমরা এক একজন বিশেষ ব্যক্তিত্বকে আপনাদের সামনে হাজির করি, তার কাজ এবং তার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলি এবং যেখান থেকে আমরা সবাই কিছু না কিছু শিখতে পারি এবং আমাদের রিয়েল লাইফে কাজে লাগাতে পারি। আমাদের আজকের যে পর্বটি, এই পর্বটি একটি বিশেষ পর্ব। বিশেষ পর্ব বলার কারণ হচ্ছে, আপনারা অনেকেই এর মধ্যে জেনে গেছেন যে সামনে আসতে যাচ্ছে নতুন 2টি বিসিএস। আর এই বিসিএস প্রস্তুতি নিয়ে আমরা একজন বিশেষ ব্যক্তিত্বকে হাজির করছি আপনাদের সামনে। তাই কথা না বাড়িয়ে আমি যুক্ত করছি আমাদের আজকের অতিথিকে। আমাদের সাথে যুক্ত আছেন মুনিয়া চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঢাকা ডিভিশনাল কমিশনার্স অফিস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়া আপুর আরেকটি পরিচয় আমি দিচ্ছি, সেটি হচ্ছে 34তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে আপু প্রথম স্থান অধিকার করেছিলেন। আপু, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন নিশ্চয়ই, এবং আমি আপনার অনুষ্ঠানটি সফল হোক সেই কামনা করছি। জি, থ্যাংক ইউ আপু। আপু, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমি জানি যে আপনি খুব ব্যস্ত একটা সময় পার করছিলেন, তারপরেও আপনি সময় দিয়েছেন, এই জন্য প্রথমে কৃতজ্ঞতা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটি। আর আপু, আপনি জানেন যে গত কয়েকটি বিসিএস এ প্রায় 4 লাখের বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন যে হঠাৎ করে আমাদের আগ্রহ কেন বেড়েছে, এটা আমরা অনেকেই জানি। তারপরেও আপনি যেহেতু একজন এক্সপার্ট বা আপনি ফার্স্ট হয়েছিলেন, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আম, আসলে 4 লাখ 4টা বিসিএস না, আমার মনে হয় আমার বিসিএস এও প্রায় 4 লাখের ভিতর মতোই ক্যান্ডিডেট ছিল। তো কারণ হিসেবে আমার যেটা মনে হয়, আমাদের যে জব সিকিউরিটিটা আছে এটা তো আগে থেকেই ছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2015-তে যে জাতীয় বেতনের স্কেলটা দিয়েছিলেন, এটা আমার কাছে মনে হয় অনেক ভাইটাল একটা ফ্যাক্টর। কারণ এর আগের যে বেতনের স্কেল, সেখানে আমাদের যে বেতনটা ছিল, তার থেকে এই 2015-র পর থেকে আমাদের বেতন স্কেলটা এমন হয়েছে যে প্রায় দেখা যায় যে আমরা প্রাইভেট সেক্টরের সাথে আমাদের সেক্টরের যে, আপনি যদি স্যালারিটা কম্পেয়ার করেন, আমার কাছে মনে হয় যে এটা খুব খুব বেশি ডিফারেন্স নাই। এটা একটা বড় ফ্যাক্টর। এবং আমাদের অন্য যে কারণগুলো আছে, আমাদের সরকারি চাকরি, সেখানে জব সিকিউরিটি আছে। এবং আমি যেটা বলবো, ওয়ার্কিং এনভায়রনমেন্ট অবশ্যই প্রাইভেট সেক্টরও খুব ভালো, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি দুটো সেক্টরেই কাজ করেছি, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি মনে হয় যে এই সেক্টরের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা, এটাও একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে মেয়েদের জন্য আরো অনেক ভালো। তো সবকিছু মিলে আসলে সাম্প্রতিক সময় এই কারণেই হয়তো আমাদের এই দিকে ঝোঁকটা বেশি, এবং আমাদের এক্সপোজারও হচ্ছে। আগে একদমই হতো না, বাট এখন কিন্তু আমাদের এক্সপোজার হচ্ছে আমাদের কাজের। আমাদের প্রশাসন ক্যাডার আছে, পুলিশ ক্যাডার আছে, আমাদের ফরেন ক্যাডারও আছে, এবং অন্যান্য অনেকগুলো ক্যাডার মিলে তাদের যে কাজের পরিধি, সেইগুলো আসলে সামনে আসছে এখন বেশি। তো এই কারণেই মানুষ বেশি আগ্রহ পাচ্ছে। আমার কাছে এগুলো, মানে জি এই সবগুলো ফ্যাক্টর মনে হচ্ছে। আপু, আমার যেটা মনে হয় যে আমরা যারা কর্পোরেটে কাজ করি, তো একটা জিনিস স্বীকার করতে আসলে কোনো দ্বিধা নাই যে কর্পোরেটে আমরা যারা কাজ করি আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে প্রফিট মেকিংটাই আমাদের একটা প্রাইমারি অবজেক্টিভ থাকে অনেক প্রতিষ্ঠানের। তো এটা আসলে ইলিগেল কিছু না বা দোষেরও কিছু না, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আপনারা যারা কাজ করছেন, আপনারা ডিরেক্টলি দেশের জন্য কাজ করছেন, এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে স্যালুট জানাই যে আপনারা খুব ভালো কাজ করছেন দেশের অগ্রগতিতে। আপু, আপনার সম্পর্কে আমরা সবাই জানি, পত্রপত্রিকাতেও আপনার বিভিন্ন ইন্টারভিউ আমরা পড়েছি এবং আপনার দিক নির্দেশনা আমরা পেয়েছি। তারপরেও আজকে যেহেতু আপনাকে পেয়েই গেছি আমরা, আপনার মুখ থেকে আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার ক্যারিয়ারের শুরুর দিকটা থেকে এই পর্যন্ত সম্পর্কে একটু জানতে চাই, যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি তো মানে সব প্রোগ্রামেই বলি যে আসলে একই একই স্টোরি কতবার বলবো। তারপরে সবাই সবাই তো আসলে সবসময় জানা হয় না বা শোনা হয় না, জি। বা অনেকে আসলে মোটিভেশনাল স্পিচ থাকলে তাদের জন্য বেটার হয়। আমি হুম। আমার একদম শুরু থেকে ব্যাকগ্রাউন্ড বলি, আমি আমার স্কুলিংটা ঢাকাতেই, তবে ক্লাস 3 পর্যন্ত আমি ঢাকার বাইরে পড়েছি। আমার বাবাও সরকারি চাকরিতে ছিলেন সেই সুবাদে, আমাদের সার্ভিসেই ছিলেন। তো এরপর থেকে আমি আসলে ঢাকাতেই আছি। তো ঢাকা বেসড স্কুলে আমি মোহাম্মদপুর গার্লস থেকে এসএসসি পাশ করি। এরপরে মোহাম্মদপুর প্রিপারেটরি থেকে আমি ইন্টার পাশ করি। তো এরপর যেটা হয়, ইন্টার পর্যন্ত আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। এরপরে সেই কারণে আমি বাংলাদেশ নেভিতে জয়েন করার জন্য পরীক্ষা দেই। তো সেখানে আমি ফাইনালি সিলেক্টেড হয়ে বাংলাদেশ নেভিতে জয়েন করেছিলাম। এবং জয়েন করে আমি 10 দিন চাকরিও করেছি। 10 দিনের মাথায় আসলে পার্সোনাল কোনো রিজন বা আরো কিছু ফ্যাক্টর মিলে আমার কাছে মনে হয়েছে আমি আসলে এটা কন্টিনিউ করতে চাই না।
তারপর আমি আসলে চলে আসি। তো ও বছর যেটা হয়েছিল আসলে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাগুলো সবগুলোই শেষ প্রায়। আমাদের একটা ইউনিটই বাকি ছিল তখন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। তো আমি ওই বছর আসার পরে এই একটা ইউনিটের পরীক্ষাই বাকি ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমার কাছে অপশন ছিল ২ টো। হয় আমি ঢাকা ইউনিভার্সিটিতে এখানে ভর্তি হব যদি চান্স পাই, আদারওয়াইজ আমাকে প্রাইভেট সেক্টরে চলে যেতে হবে। নর্থ সাউথ উড বি দ্য বেস্ট অপশন। তো লাকিলি আমি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট চান্স পেয়ে যাই এবং সেজন্য আমি ওখানেই ভর্তি হই। কারণ আমার আসলে তখন থেকেই আমার ফোকাস ছিল আসলে আমি বিসিএস ক্যাডার হব। তো আমার কাছে মনে হচ্ছে আমি প্রাইভেট সেক্টরে না গিয়ে আমি যদি পাবলিক সেক্টরে থাকি, আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো বেশি মোটিভেটেড থাকবো। আদারওয়াইজ আমি অন্য প্রতিষ্ঠানে চলে গেলে হয়তো আমার এই প্যাশনটা থাকবে না। এটা একটা অনেক বড় রিজন ছিল। তো আমি এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। আমি অনার্স শেষ করার পরে মাস্টার্স ২ টো মাস্টার্স শেষ করি এই চাকরিতে জয়েন করার আগে। তো এই চাকরিতে আসলে প্রায় ৩ বছর লেগেছে আমার জয়েন করতে। আমরা সবাই জানি বিসিএস খুব লেন্দি একটা প্রসেস। প্রায় ৩ বছর পরে আসলে আমি ফাইনালি জয়েন করতে পেরেছি। তো এই ৩ বছরের ভেতর আমি আসলে ২ টো মাস্টার্স শেষ করি এবং আমি ২ টো চাকরি করেছি। তো এর আগে আমি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের সিনিয়র অফিসার হিসেবে ১.৫ বছর চাকরি করি। তার আগে আমি শিক্ষকতাও করেছি। আমি যখন আমার সেকেন্ড মাস্টার্সটা করি সেই সাথে আমি ওই ১ বছর শিক্ষকতায় ছিলাম। তারপরে আমি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের সিনিয়র অফিসার হিসেবে জয়েন করি এবং ওখানে ১.৫ বছর কন্টিনিউ করার পরে আমি ফাইনালি এই সার্ভিসে জয়েন করি। এইটাই আসলে প্রস্তুতি, আমার ব্যাকগ্রাউন্ড এইটুকুই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শক, এই সুযোগ হেলায় হারাবেন না। আমরা মুনিয়া আপুকে পেয়ে গেছি। আপনাদের বিসিএস সংক্রান্ত যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপুকে রিকোয়েস্ট করব সিলেক্টেড কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপু, আপনি ফার্স্ট হয়েছিলেন, আর বিসিএস এর মতো এত বড় একটা প্রতিযোগিতা যেখানে লাখ লাখ পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে এবং সেখান থেকে খুব অল্প সংখ্যক পার্টিসিপেন্টই সুযোগ পায় শেষ পর্যন্ত, এবং আপনি অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হয়েছিলেন, এটা অনেক বড় একটা ব্যাপার। আপনি কি সারাদিন রাতি পড়তেন নাকি কি করতেন? না আসলে এটা মনে হয় অনেকের কাছে আমি শুনেছি যে বিসিএস ক্যাডার হতে গেলে 18 ঘন্টা বা 20 ঘন্টা পড়তে হয়। আমি এগুলো যখন শুনতাম আমি নিজেই ডিমোটিভেটেড হয়ে যেতাম। কারণ এতক্ষণ পড়া আসলে আমার পক্ষে সম্ভব না। বা আমার কাছে মনে হয় 18 ঘন্টা যদি আমি পড়ি তাহলে আমি এমনিতেই বিসিএস ক্যাডার হব। এটা সবকিছুই অসম্ভব 18 ঘন্টা পড়ে। কিন্তু আবার এটাও ঠিক না যে বিসিএস আমি না পড়েই হয়ে যাবে। আমার কাছে সবসময় মনে হয়েছে বিসিএস পরীক্ষার জন্য পড়াটা দরকার। পড়ার সময়টা ইম্পোর্টেন্ট অবশ্যই। তবে খুব বেশি ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে টেকনিক্যালি পড়া। আমি আসলে কিভাবে যাব? আমার কিভাবে পড়া উচিত এবং আমার সময়গুলোকে কিভাবে কাজে লাগানো উচিত? আমি এবং এটাও ঠিক যে বিসিএস এ আমার কাছে মনে হয় আমি যদি একদিনও গ্যাপ দিই পড়াটা, আমার কিন্তু আমি আগের সবকিছু ভুলে যেতাম। এটা আমার ক্ষেত্রে হতো, অন্যদের ক্ষেত্রে তো নাও হতে পারে। আমার কাছে এটা মনে হয় যে প্রতিদিনই বিসিএস এর প্রস্তুতি, আমি ফাইনালি যতক্ষণ না সিলেক্টেড হচ্ছি তার আগের দিন পর্যন্ত আমাকে আসলে পড়ার ভিতরেই থাকতে হবে। আমি কম পড়ি বেশি পড়ি দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাকে অবশ্যই প্রতিদিন এই বিষয়টার ভিতরে থাকতে হবে। আমি একজন বিসিএস পরীক্ষার্থী, এইটা মাথায় রাখতে হবে এবং সবসময় আসলে ওই রিলেটেড চিন্তা ভাবনা বা ওইরকম পড়াশোনার ভেতরে আসলে থাকতে হবে। এটা সবচেয়ে বেশি দরকার আমার কাছে মনে হয়েছে। টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমাদের মধ্যে অনেকে স্লো লার্নার আছেন যাদের হয়তো একটু বেশি টাইম লাগে। আমাদের মধ্যে অনেকে কুইক লার্নারও আছেন। তো আমার যেটা হয়েছে, আমার আসলে একটা বিষয় বুঝতে খুব বেশি সময় লাগে না। তো সেই ক্ষেত্রে হয়তো এইজন্য হয়তো আমার কম সময় লেগেছে। কিন্তু আমি যে খুব কমও পড়েছি সেটাও না। আমি প্রতিদিনই আমি সেন্ট্রাল লাইব্রেরিতে যেতাম এবং আমি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পড়তাম। পড়তাম কিন্তু আমি মাঝখানে ব্রেকও নিতাম। আমি এক নাগাড়ে যে পড়তাম সেটা না, বাট আমি প্রতিদিনই এই কাজটা করেছি। আমি প্রায় 6 মাস এরকম করে প্রিপারেশন নিয়েছিলাম। জি আপু, আসলে এখানে তো প্রিলি আছে, লিখিত আছে, ভাইবা আছে, বিভিন্ন স্টেপ গুলো আছে। আপনার সম্পর্কে আমি যখন জেনেছিলাম তখন আপনার একটা কনসেপ্ট আমার খুব ভালো লেগেছিল, যে আপনি এমন কিছু পড়া পড়তেন যেটা একাধারে আপনার প্রিলিতে এবং লিখিত বা ভাইবা সব ক্ষেত্রেই কাজে লাগবে। যেমন আমাদের প্রিলি পরীক্ষাটা হয় এমসিকিউ বেসড, তারপর লিখিতটা তো পুরোটাই লিখিত হয়, ভাইবার প্যাটার্নটা আবার একটু ডিফারেন্ট। কিন্তু এমন কিছু টপিক আপনি হয়তো পড়েছিলেন বা সিলেক্ট করতে পেরেছিলেন যেটা আপনার এই তিনটা ক্ষেত্রেই খুব কাজে লেগেছিল। আপনার প্রিলি, লিখিত এবং ভাইবার প্রস্তুতি সম্পর্কে সংক্ষেপে একটু জানতে চাই। সংক্ষেপে বললাম এই কারণে, কারণ
যারা বিসিএস সামনে দিবে তাদের ব্যাপারে তো আপনার সাজেশনটা আমরা নিবই, কিন্তু আপনার ওই প্রস্তুতি সম্পর্কে যদি স্পেশাল কিছু আমাদের সংক্ষেপে একটু বলেন। আমার প্রস্তুতি আমি ধাপে ধাপে বলি। আমি আমি যখন এমসিকিউ এর প্রিপারেশনটা নিচ্ছি, আমি ফাইনাল ইয়ারে উঠে আসলে প্রিপারেশনটা নেই। এর আগ পর্যন্ত আমি বিসিএস এর পড়া, মানে আমি বিসিএস কে ফোকাস করে পড়াশোনা করিনি। আমি ফাইনাল ইয়ারে যখন উঠি অনার্স, তারপর থেকে বিসিএস এর পড়াটা শুরু করেছি। তো আমি ফার্স্টে আসলে বাংলাদেশের যে সংবিধান এটা পড়া শুরু, এটা দিয়েই আমি আমার বিসিএস এর যে প্রিপারেশন বলতে পারেন শুরু করেছি বাংলাদেশ সংবিধান নিয়ে। কারণ আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা একজন সচেতন নাগরিক হিসেবেও আমার দরকার, এবং অবশ্যই বিসিএস এর পরীক্ষার্থী হিসেবে খুব বেশি দরকার। কারণ বাংলাদেশ বিষয়গুলি যে সেকেন্ড পার্ট, সেখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের সংবিধান নিয়েই সবকিছু, ওই পার্টটা। তো আমি সংবিধান নিয়ে প্রথমে পড়া শুরু করি, আমি প্রথমেই পুরো সংবিধানটা পড়ে ফেলি। তারপরে আমি প্রিলির পড়াটা আমি এমন ভাবেই পড়তাম, প্রতিটা টপিকই আসলে আমি একটু এলাবোরেটলি পড়ার চেষ্টা করতাম। কারণ আমরা যেটা জানি যে প্রিলির রেজাল্টের পরে কিন্তু রিটেন পরীক্ষার আগে খুব বেশি সময় থাকে না। তো এই কারণে আমি প্রথম থেকেই আসলে রিটেন সহই প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করি। তো এর জন্য বাজারে অনেকগুলো গাইড আছে, অবশ্যই গাইড আমি নিজেও ফলো করেছি, আমি সবগুলো গাইডই কিনেছি, সবগুলোই ফলো করেছি। কিন্তু সবসময় এটা ভাবতে হবে, যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা 4 লাখ, সেহেতু আমাকে তো কোনো না কোনো ভাবে একটু এগিয়ে থাকতে হবে এভারেজের চেয়ে। তো সেই ক্ষেত্রে আমার প্রিপারেশনটাও একটু বেশি ডেপথে গিয়ে নিতে হবে, এটা আমার কাছে মনে হতো। সেজন্য আমি যেটা করতাম যে আমি ইন্টারনেট বেস পড়াশোনা অনেক বেশি করেছি। গাইড বইয়ের পাশাপাশি আমি যেকোনো একটা ইস্যু ধরে ইন্টারনেটে সার্চ দিয়ে অনেক বেশি পড়তাম। আর আলাদা বইও আছে, রেফারেন্স বুকও আছে, আমরা নিউ মার্কেটে পাওয়া যায়, নীলক্ষেতে পাওয়া যায় রেফারেন্স বুক হিসেবে। সেখানে গেলেই অনেক বই পাওয়া যাবে, সেটাও পড়ার চেষ্টা করতাম। তবে আমি মেইনলি ইন্টারনেট বেসড পড়াশোনাই বেশি করেছি। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ, তো এটা আমি গাইডে যা আছে সব তো আমরা পড়লামই, এটা তো খুব পড়তে সময় বেশি লাগেও না, মনে রাখতেও না, কারণ একই টাইপের কোশ্চেনই কিন্তু এমসিকিউ আসে। তো আমি সেটা ওগুলো শেষ করে আমি ইন্টারনেটে সার্চ দিয়ে আমি আসলে পড়তাম যে আসলে প্রেক্ষাপটটা কেমন ছিল। আসলে ইনডেপথ নলেজ নিতে গেলে আপনাকে অনেক ফ্যাক্টর জানতে হবে। এমসিকিউ প্রশ্নের 4টা উত্তরের ভিতরে একটা উত্তর আমি জানি, এটাই আসলে সবকিছু না। শেষ এটা কথা কেন না। হয়েছে বা এটার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো সম্পর্কে যদি সবকিছু জেনে আসি, তাহলে আমার কাছে মনে হয় রিটেনের প্রিপারেশনটাও নিয়ে নেওয়া সম্ভব। এবং এমসিকিউ নিয়ে আমি যেটা বলবো, অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এমসিকিউ কিন্তু পাশ করার পরীক্ষা। এমসিকিউতে আমি একদম 200-র ভিতর 200 পেয়ে গেলাম, এটা কোনো ম্যাটার করে না আসলে এট দি এন্ড। তো এটা অনেকের ভিতরে এই টেন্ডেন্সি আছে, আমি দেখি যে আমার 200টাই হয়েছে, আমি 200টা দাগিয়ে এসেছি, বা দাগিয়ে আসার প্রবণতা, এটা মানে আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি কারণ এটাই সবাই বলে আমি এতগুলো দাগিয়ে এসেছি, প্রথমেই বের হয়ে কিন্তু সব পরীক্ষার্থী এটাই বলে। তো এটা কোনো ক্রেডিটের বিষয় না, আপনি পাশ করছেন কিনা এমসিকিউ এ সেটাই মেইন ইস্যু। তো পাশ করার মতো পরীক্ষা আমি দেব অবশ্যই, তবে আমার মেইন ফাইটটা দিতে হবে আমাকে রিটেনের টাইমে। তো এই জন্য আমি এমসিকিউ যখনই পড়তাম, আমি ইন্টারনেট বেস পড়াশোনা করেছি, বা আমার আরো অন্যান্য বই ছিল, সেখান থেকে আমি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। এটা গেল আমার আসলে এমসিকিউ পার্ট। তারপরে রিটেন যেটা হয়েছে, যে ওই একই বিষয় আসলে আমি যখন সেন্ট্রাল লাইব্রেরিতে পড়তাম, আমার কাছে মনে হতো যে এত এত শিক্ষার্থী পড়ছে, তো এর ভেতর আসলে আমি কিভাবে ক্যাডার হব, আমাকে তো অবশ্যই এদের থেকে আলাদা হতে হবে। আমার আসলে এটা নিয়ে খুব বেশি টেনশন কাজ করতো। তো অবশ্যই এখানেও আমাকে একটু আলাদা হতে হবে, আমার খাতাটা অন্যদের চাইতে একটু আলাদা হতে হবে। তো সেটা করার জন্য যেটা করেছি, রিটেনের সময় অবশ্যই এলাবোরেটলি আমি পড়তাম, এবং আমি খুব লিখে লিখে পড়ি, এটা আমার অভ্যাস, আমি সবকিছু লিখে লিখে পড়ি। অনেকের এই অভ্যাস নাও থাকতে পারে। তো আমি যেহেতু লিখে লিখে পড়তাম, আমি নিজেই কোয়েশ্চেন বানাতাম বিভিন্ন ইস্যু নিয়ে, এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি নিজে নোট করতাম। বিভিন্ন গাইড বই আছে আমি ইন্টারনেট থেকে দেখে দেখে সেগুলো আমি করতাম। তো এরকম করে দেখা গেছে যে বিভিন্ন ইস্যু নিয়ে আমি এতগুলো কোয়েশ্চেনের নোট করেছি, যে দেখা যায় যে ওর বাইরে আসলে আর কিছু নাই, ওই ইস্যু থেকে যাই আসবে আমি মোটামুটি লিখতে পারবো। তো লিখে লিখে পড়ার ক্ষেত্রে এই বিষয়টা আমার জন্য খুব পজিটিভ ছিল, যেহেতু আমি লিখে লিখে পড়তাম। যেমন আমি যদি উদাহরণ দিই, যে জাতিসংঘেরই কোনো সংস্থা বা জাতিসংঘ নিয়ে আমি লিখছি, বা সুশাসন নিয়ে লিখছি, সুশাসনের রিলেটেড মোটামুটি যা কিছু ছিল আমি সবকিছু লিখে ফেলতাম।
তো একটা জায়গায় আমি এক একটা ইস্যু নিয়ে একটা খাতায় সবকিছু আছে। তো এরকম কয়েকটা ইস্যু তো আসলে সব বিসিএস এর সময় খুব ইম্পর্টেন্ট ইস্যু আসেই সামনে। তো আমরা যদি সেগুলো ধরেই আসলে প্রিপারেশনটা নেই রিটেনের সময়, তো আমার কাছে মনে হয় ভালো হয়। আর যে বেসিক বিষয়গুলো সবসময় আসে সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি। যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আমরা জানি বেসিক বিষয়গুলো। তো বেসিক বিষয়টা শেষ করার পরে রিটেনে যেটা হয় যে আমাকে যেহেতু একটু আলাদা হতে হবে, আমাকে আর একটু ফার্দার এগিয়ে গিয়ে প্রিপারেশন গুলো নিতে হয়। তো সেই ক্ষেত্রে ইন্টারনেট বেসড পড়াশোনা তো অবশ্যই দরকার। এবং এটা তো আমি বলছি আসলে আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে বা বাংলা ইংরেজি এগুলোতে আমি হয়তো এভাবে লিখছি। আর সায়েন্সের ক্ষেত্রে যেটা বলবো, অবশ্যই আমি বোর্ডের বই ফলো করেছি খুব বেশি। আমার ইন্টারমিডিয়েটও সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমি ইন্টারের সায়েন্সের বইগুলো পড়তাম এবং আমি 9-10 এর সায়েন্স গুলো পড়তাম এবং বাজারের গাইড তো ছিলই, কিন্তু আমি আসলে বোর্ডের বই বেশি ফলো করেছি এবং বেসিক বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। এবং বা বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই প্রতিটা প্রশ্নে আসলে চিত্র দেওয়াটা আমার কাছে মনে হয় ম্যান্ডেটরি, যদি ভালো মার্কস কেউ আশা করতে চায়। চিত্র দেওয়াই যায়, আসলে বইয়ে থাকতেই হবে এমন না। একটা নর্মাল ইস্যুতেও কিন্তু আপনি যদি বুঝে থাকেন, আপনি কিন্তু আপনার মতো একটা চিত্র দিয়ে আসতে পারবেন প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারে। তো এটাই রিটেন এভাবেই গেছে। আর ভাইবা প্রিপারেশন যদি আমি বলতে চাই, তাহলে ভাইবা প্রিপারেশন সবাই যেভাবে নেয়, আমরা সবকিছু মুখস্থ করে ফেলি, আমাদের যেই প্রশ্নে আসুক আমরা মানে পেরে ফেলবো, বেসিক বিষয়গুলোই তো আসলে ঘুরে ফিরে। তো ওগুলো তো আসলে সবাই পড়ে যায়। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু ওগুলো পড়ে যাবেই, যারা সিরিয়াস না তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু আমরা যারা সিরিয়াস ছিলাম, আমাদের সব ধ্যান জ্ঞান আসলে বিসিএস নিয়ে ছিল, আমরা কিন্তু সবকিছু জানি, তারপরেও কিন্তু টেনশন কাজ করে যে সবকিছু জানলেও কি পারবো। আপু, আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছিল, আমি একটা জায়গায় পড়েছিলাম যে বিসিএস এ আসলে সেরা হওয়ার চেষ্টা করাটা বোকামি, চেষ্টাটা হওয়া উচিত যে নিজের সেরাটা যেন আমি দিতে পারি ভাইবা বোর্ডে। তো এই হ্যাঁ, কথাটা মানে কিন্তু আমার এটা দারুণ লেগেছিল ভাইবা কনসেপ্টটা। বোর্ডে শুধু না, আমার মনে হয় জীবনের সব পর্যায়ে ঠিক। কারণ আসলে বেস্ট বলে কিছু নাই সবসময়। প্রতিটা বিষয়ের চেয়েও বেটার জিনিস আপনি সবসময় পাবেন। একটা মানে স্ট্যান্ডার্ড কিছুই নাই আসলে। তো আমি যদি সবসময় মাথায় রাখি আমি সবার চেয়ে ভালো হব, তাহলে আমি আসলে মনে হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে জীবনেও পৌঁছাতে পারবো না। মূল বিষয়টা হচ্ছে আমি আমার পুরোটুকু দিতে পেরেছি কিনা। আমি আমার পুরোটুকু যদি দেওয়ার পরও আমি যদি সেখানে সাকসেসফুল না হই, তাহলে আমাকে ধরে নিতে হবে আসলে এই বিষয়টার জন্য আমি কম্পিটেন্ট না, এবং এই বিষয়টা আমার জন্য না, সৃষ্টিকর্তা আমার জন্য এই বিষয়টা রাখেননি, এটাই। কিন্তু নিজের সেরাটা আমি যতক্ষণ না দিতে পারছি, ততক্ষণ তো আমি নিজেও কনভিন্সড হব না যে আমি কেন পারছি না। সবসময় আসলে যে কোনো কাজে নিজের সেরাটা দেওয়া উচিত আমার কাছে মনে হয়। এবং ভাইবা বোর্ড অবশ্যই আমার কাছে মনে হয় একটা পারফরমেন্সের জায়গা। সবাই কিন্তু সবসময় পারফর্ম করতে পারে না। আমরা জানি, আমি নিজেও বিলিভ করি আমার চেয়ে অনেক ভালো জানে। আমার অনেক ব্যাচমেটও আছে, আমার কাছে মনে হয় আমার এই ব্যাচমেটটা তো আমার চেয়ে অনেক বেশি জানে। আমার এরকম প্রায়ই হয়। তো এবং এটাও মনে হয় যে আমি কিভাবে ফার্স্ট হইলাম, ওর আসলে ফার্স্ট হওয়া উচিত ছিল। আমি নিজেই কম্পেয়ার করি, আল্লাহ ও এত খুব ভালো জানে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ওই সময় ওই জায়গায় পারফর্ম করতে পারছেন কিনা। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা আসলে বিসিএস ক্যাডার হতে পারেনি, কিন্তু তারা আমাদের চেয়েও বেশি জানে, এটাও কিন্তু সত্যি। তাদের যে সমস্যাটা হয় যে তারা ওই জায়গায় তারা যে জানে সেই বিষয়টা আসলে তুলে ধরতে পারছে না, বা ভুল ওয়েতে তারা তুলে ধরছে। তো এটা ভাইবা বোর্ড আসলে এটা মাথায় রাখতে হবে। এবং অবশ্যই সবার শেষে সৃষ্টিকর্তার চাওয়াটা থাকতেই হবে। আপনি আপনি যাই হন, আপনাকে আপনার ভাগ্যে সেটা লেখা থাকতে হবে যে আপনি এটা হবেন। ঠিক। আর জি। এরপরে আসলে আরো ডিটেইলস আমি মনে হয় পরে বললে ভালো হয়। একটা প্রশ্নে হ্যাঁ, আসলে হ্যাঁ, অনেকক্ষণ টাইম ঠিক নিয়ে আছে আপু, নিচ্ছি। কোনো সমস্যা নাই। ইটস ওকে। আপনি যা বলছেন আসলে এই ব্যাপারগুলোই তো আসলে জানতে চাওয়া, যে আপনার যে প্রিপারেশনটা নিয়েছেন সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, আমাদের অডিয়েন্সটা জানতে পারছেন, যারা বিসিএস পরীক্ষা দিবেন। আপনি হয়তো আরেকটু কাস্টমাইজ করে তাদের জন্য বলতে পারেন। আপু, আপনি বলছিলেন যে আপনি যে বিসিএস টা জয়েন করেছিলেন প্রায় 3 বছরের মতো একটা সময় লেগেছিল। তো আসলে এটা একটা দীর্ঘ সময়, কারণ ভালো কিছু পেতে হলে তো একটু সময় ব্যয় করতেই হবে। আরেকটা আছে যে প্রিপারেশনের কথা আপনি যেটা বলছিলেন, আপনি বললেন যে আপনি যখন পড়াশোনা শেষের দিকে তখন থেকে আপনি সিরিয়াসলি বিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন। কিন্তু আমরা অনেকের কথাই জানি যে যারা হয়তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ার থেকেই হয়তো পড়াশোনা শুরু করে দেয়, যারা একদম টার্গেট ওরিয়েন্টেড থাকে যে না আমি বিসিএস করব বা বিসিএস উত্তীর্ণ হব। তো আপনার কি মনে হয় যে কোন সময়টা থেকে শুরু করলে একটু এগিয়ে থাকা সম্ভব? এটা কি একদম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই শুরু করে দেওয়া উচিত ফুল ফেজে, নাকি আর একটু পরের থেকে করলেও সমস্যা নাই? আপনার মতামতটা কি? আমি আসলে দুটো দুটো জিনিসই তো শুনেছি। আমি তো প্রথমে বলে নিব আমি স্ট্যান্ডার্ড না, আমি যেটা বলছি এটাই স্ট্যান্ডার্ড অ্যান্সার হবে না। আমি আমার পার্সপেক্টিভ
থেকে যেটা বলি, আমার কাছে কখনোই মনে হয়নি যে একদম ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে বিসিএস বা যেকোনো চাকরির প্রিপারেশনে নেওয়া উচিত। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, বিশেষ করে আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সরকার আমাদেরকে সরকারের টাকায় কিন্তু আমরা পড়ছি। সরকার ট্রু। আমাদেরকে অবশ্যই টাকা দিয়ে পড়াচ্ছে, আমরা যেন যে বিষয়ে পড়ছি সেই বিষয়ে একটি সম্যক ধারণা লাভ করি, এলাবোরেটলি আমরা যেন ঠিক। সেই বিষয়টা জানি, আমরা যেন হুম, সেই হুম। বিষয়টা এমন ভাবেই জানি আমরা যেন ভবিষ্যতে আমি চাকরি করি বা আমি বিজনেস সেক্টরে যেতে পারি, আমি যেন আমার জ্ঞানটাকে হুম, কাজে হুম। লাগাতে, আমি যেন ওয়েল প্রিপেয়ার্ড হই, এটাই তো সরকারের মূল ইচ্ছা। তো আমি ভর্তি জি। হয়ে যদি শুধু চাকরির পিছনে দৌড়াই, চাকরির পড়াটা ওই কাস্টমাইজ পড়াটাই আমি পড়তে থাকি, তাহলে আমার কাছে মনে হয় এটা আমি আসলে জাস্টিস করলাম না। আমার আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে জাস্টিস করলাম না, আমার পড়াশোনার ক্ষেত্রেও আমি জাস্টিস করলাম না, আমি সরকারের প্রতিও জাস্টিস করলাম না। তো আমার কাছে মনে হয় অবশ্যই আমি যে বিষয়ে ভর্তি হয়েছি আমার সেই বিষয়টা ভালো মতো জানা উচিত। এবং বিসিএস এমন একটা পরীক্ষা, আমি বলবো আমি জন্ম থেকে এ পর্যন্ত যা শিখেছি বিসিএস পরীক্ষার আগের দিন পর্যন্ত সবকিছুই বিসিএস এ কাজে লাগে। আপনি কোনোটাই ফেলে দিতে পারবেন না। আমি চলতে ফিরতে যা পড়ছিও হুম, না সচেতন ভাবে, ইনফরমালি যে লার্নিংটা আমার হচ্ছে সেটাও কিন্তু বিসিএস এ কাজে লাগে। তো আমাকে যে ভর্তি হয়েই চাকরির জন্য একদম গাইড কিনে আমি সারাক্ষণ ওটা পড়ছি, আমি যে হুম। ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি সেখানে জাস্টিস করছি না, আমি সেখানে পড়ছি না, আমি সেখানে অ্যাসাইনমেন্ট গুলো টাইমলি দিচ্ছি না, বা আমি জাস্ট যাচ্ছি আসছি, এজন্য তো আমাকে সরকার পড়াচ্ছে না। তো আমার কাছে মনে হয় অবশ্যই আমি যে বিষয়ে পড়ছি সেই বিষয়ে সবচেয়ে ভালো ধারণাটা নিয়ে আমার সেটা পাশ করা উচিত, এবং ফাইনাল ইয়ারে উঠে আমি দুটো ব্যালেন্স করেই পড়বো। এবং আমি তো সেটাই করেছি এবং আমি সাকসেসফুল। আমি হুম, হুম। পরপর ৩ টা বিসিএস এ অ্যাটলিস্ট প্রিলিট তো আমি ক্লিয়ার করেছি। মানে মানে আমি সবগুলো স্টেজই ক্লিয়ার করতে পেরেছি ফাইনাল ইয়ারে উঠে পড়াশোনা করেই। এবং আমি আমার অনার্স মাস্টার জি। দুটোতেই আমার যে বিভাগ সেই দুটোতেই আমি ফার্স্ট ছিলাম। আমি আমার ওই রেজাল্টটা হুম, মেইনটেইন করেই আমি বিসিএস এর প্রিপারেশন নিয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে অবশ্যই আমি যে অনার্স মাস্টার্সে খুব ভালো মতো পড়েছিলাম সেটা অবশ্যই হুম। আমার বিসিএস এ কাজে লেগেছে। আমি ওখানে ভালো মতো না পড়লে আমি হয়তো বিসিএস ক্যাডার হতাম, কিন্তু ফার্স্ট হতাম কিনা আমি জানি না। তো আমার কাছে মনে হয় অবশ্যই একটা শিক্ষার্থীর পড়াশোনার যে সময়টা সেটা পড়াশোনার ভেতরেই কাটানো উচিত। চাকরির বিষয়টা তো আসলে ফাইনাল ইয়ারে উঠে হুম, তারপরেই হুম। মানে ফরমালি মানে এনগেজড হওয়া উচিত আমার কাছে মনে হয়। কিন্তু এটাই স্ট্যান্ডার্ড না, এটা অনেকের ক্ষেত্রে তো হুম, হুম, হুম। উল্টোও হতে পারে, সেটাও ঠিক এটা আছে। কেস টু এটা কেস যার যার ভ্যারি পয়েন্ট অফ করবে। ভিউ বাট থেকে আপনার একটা মতামত আমরা পেলাম। সে মানে ডিসাইড করবে আসলে তার কি করা উচিত। জি। আপু, আপনি পড়াশোনার করার ব্যাপারে বিভিন্ন কথা অলরেডি বলে ফেলেছেন, যে বইয়ের কথাও কিছু বলেছেন, যে কোথায় বইগুলো পাওয়া যায় সেগুলোও বলেছেন। আমরা যদি একটু প্রিলি সেন্ট্রিক এখন একটা ডিসকাশন করি, যে যেখানে প্রিলিতে বিভিন্ন সাবজেক্ট বেসড পড়াশোনা হয় বা সাবজেক্টের উপরে কোশ্চেন হয়, যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এরকম বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশ্নগুলো হয়। তো এই বিষয় ভিত্তিক ব্যাপারগুলোতে ভালো করার জন্য আপনি কি সাজেশন দেন? প্রিলির কথা যদি বলি, শুধু রিটেন বা ভাইবা পড়ে। প্রিলিতে আমি যেটা করেছি, আমি আমি আসলে সবগুলো গাইডই বাজারে যে যে চলমান হুম। সব গাইডই আমি কিনেছি। প্রফেসরস ধরেন বলেন, কেউ যদি এমডি3 বলেন, বাংলায় অ্যাসুরেন্স কেউ বলেন। যদি বাংলায় ভালো করতে চায় তাহলে তার হ্যাঁ, কি এটা করা উচিত? কিনে এটা এমনিতে পড়ার ভালো পরে করতে এটা চাইলে এগুলো কি পড়তে করা আসলে উচিত? খুব বেশি সময় লাগে না প্রিলির বইগুলো পড়তে। এটা পড়ার পরে হুম, বাংলা ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি কলর প্রকাশনী বা আরো কিছু আদার্স প্রকাশনী আছে, নীলক্ষেতে গেলেই বুঝতে পারবে। হুম, সেখানে গিয়ে আসলে বাংলা সাহিত্যের যারা স্টুডেন্ট তাদের যে পাঠ্য বইগুলো, সেই বইগুলোর বেসিক কিছু বই কিনে নিয়ে এসে আমি পড়েছি। আমাদের নিজেরও পাঠ্য ছিল। আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, তো আমি নিজেও আমার পাঠ্যতেও ছিল এবং আমি আসলে ওই বইগুলো ফলো করেছি। কারণ বাংলা সাহিত্যের বিষয়টা কিন্তু খুব ইন ডেপথ নলেজ লাগে আপনাকে। আপনার অনেক বড় একটা বিষয়, ৩ টা যুগ, হুম। মাঝখানে অন্ধকার যুগও ছিল। তো সবকিছু মিলে এই ব্যাকগ্রাউন্ড গুলো জানা, এই শ্রীকৃষ্ণ কীর্তন বা চর্যাপদের পরে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এই বিষয়গুলো কেন এসেছে? খালি প্রশ্নের উত্তর জানলেই কিন্তু হবে না। প্রেক্ষাপট বা ধারাবাহিকতার ভিতর দিয়ে আসতে হবে। তো সেটা আসার জন্য আসলে আমি সাজেস্ট করব তারা নীলক্ষেতে গিয়ে বাংলা সাহিত্যের যারা স্টুডেন্ট তাদের যে পাঠ্য বইগুলো আছে, নীলক্ষেতের প্রকাশনী, কলর প্রকাশনী বা আদার্স কোনো প্রকাশনীতে গেলেই পাওয়া যাবে। সেগুলো থেকে আসলে সর্ট আউট করা যে বেসিক বইগুলো কোনগুলো। তো সেখান থেকে আমি পড়েছি এবং আমার বাংলা সাহিত্যের উপর খুব ইন ডেপথ নলেজ খুব ভালো ছিল। তো এটা দরকার। এবং আমাদের যে 9-10 এর যে উম বোর্ডের বই আছে সেটার জন্য বাংলা সেকেন্ড পার্টের বিষয়টা আসলে বোর্ডের বই থেকে আমার কাছে মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব বাংলা সেকেন্ড পার্টের ক্ষেত্রে। আর ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমি বলব যে এই বইগুলো মানে গাইড শেষ করার পরে সময় থাকে যদি কারো হাতে, তাকে এই বিষয়গুলোতে জি। পড়াশোনা করা উচিত, তাহলে লিখিত পরীক্ষার জন্য হুম, হুম। আসলে প্রিপারেশনটা হয়ে যায়।
আমি জি। বাংলায় এটা বলবো। ইংলিশের ক্ষেত্রে আসলে সেইম ইংলিশের যুগ এখন ইনক্লুড করেছে। আমাদের সময় খুব বেশি প্রশ্ন আসতো না। কিন্তু এখন মনে হয় খুব হুম, বেশি প্রশ্ন আসে। আমি যেটা জানি সেটাও ফ্রেন্ডস আছে বা অন্যান্য কোনো প্রকাশনী আছে। সেখানে গেলে কিন্তু ইংলিশের কিছু, কিছু বেসিক বই পাওয়া যায়। এবং ওকে। কমন মিস্টেকস অ্যান্ড ইরোর থেকে শুরু করে হুম, গ্রামারের কিছু বই পাওয়া যায় যেগুলোকে আমরা আসলে স্ট্যান্ডার্ড ধরে সেগুলো আমি 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 প্রিপারেশন নিয়েছি সেখান থেকে। আর যেটা হুম, ফ্রি হ্যান্ড রাইটিং আসলে এটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম এবং আমি কিন্তু খুব প্রফেশনাল অ্যাজ এ স্টুডেন্ট আমি যেটা লাগবে মানে এ প্লাস পাওয়ার জন্য মানে আমাদের সময় তো আমি তো 2005 এসএসসি এবং 7 এইচএসসি হুম, তো আমাদের সময় তো এ প্লাসটা পাওয়াটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট ছিল এবং এইটাই আলটিমেট রেজাল্ট। তো এ প্লাস জি, পাওয়ার জন্য যেটা হয় যে এই জিনিসগুলো পড়তে হবে এই জিনিসগুলো পড়তে হবে আমি সেভাবে পড়তাম। হুম, মানে আমি খুব বেশিক্ষণ কিন্তু পড়ার মতো স্টুডেন্ট না। মানে এক নাগাড়ে আমি 18 ঘন্টা পড়ে ফেলবো সেরকম না। আমি খুব হুম, সবচেয়ে কম ওয়েতে সবচেয়ে লিস্ট এফোর্ট দিয়ে কিভাবে সবচেয়ে ভালো করা যায় সেইভাবে পড়তাম আসলে। তো এইটাই আসলে ইংলিশের ক্ষেত্রে আমি কখনো ইংলিশ ফর টুডে বই খুব কমই খুলেছি। আমার যে এসে গুলো ছিল বা প্যারাগ্রাফ রাইটিং এগুলো আমি ছোটবেলা থেকে নিজেই লিখতাম। কারণ আমি আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি সায়েন্সেই সময়টা বেশি দিতাম। হুম, তো দেখা যেত আসলে আমি ইংলিশের জন্য আলাদা নোট করে পড়ার প্রিপারেশনটা পেতাম না এসএসসি এইচএসসি তে। তো আমি তখন থেকে আসলে ফ্রি হ্যান্ড রাইটিং ওরকম আমি নিজেই লিখতাম। তো ওটার একটা অভ্যাস চলে এসছে এবং বিসিএস এ ওভাবেই। গ্রামাটিক্যাল পার্টটা ছাড়া বাকি যে বিষয়গুলো ছিল ট্রান্সলেশন বা এসে সেটা আমি আসলে এভাবেই লিখেছি। নিজে থেকেই লিখেছি এবং এসে লেখার ক্ষেত্রে যেটা বলব অবশ্যই আমি তো বিভিন্ন বাংলাদেশ বিষয় বলি বা আন্তর্জাতিক বিষয় বলির জন্য অনেক কিছু পড়েছি। সেই জিনিসগুলো হুম, কিন্তু এসেতে আমি দিয়ে দিয়েছি। ইংলিশ জি, বলেন, বাংলা বলেন সেই বিষয়গুলো কিন্তু এসেতে ইনকর্পোরেট করে দিয়েছি। মানে আপনি যত তথ্য তুলে ধরতে পারেন, যত দিকের মানে একটা প্রশ্নের উত্তরে আপনি কত দিক থেকে কত মানে কম্পোনেন্ট এড করছেন এটাই কিন্তু আসলে হুম, হুম, দেখবে। আমি একাধারে জাস্ট তো লাইনের পর লাইন লিখে যাচ্ছি। এটা পড়ার হুম, সময় তো হুম, আসলে একজন এক্সামিনারের থাকবে না। আপনাকে তো হুম, সামহাউ বুঝাতে হবে আপনার খাতাটা দেখায় যে এটা একটু ডিফারেন্ট অন্য খাতার চেয়ে। তো এটা আমি করেছি। আমি আমি এসে লেখার ক্ষেত্রে আমি আন্তর্জাতিক প্রসঙ্গে কি পড়েছিলাম, বাংলাদেশ বিষয়াবলিতে কি পড়েছিলাম সবকিছুই আসলে আমি মাথায় নিয়ে তারপরে আমি সেটা লিখতাম। হুম। এটা আমি আপু ইংলিশের ক্ষেত্রে গণিতের করেছি। গণিতের প্রিলির জন্য গণিতের প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলেন? যেখানে মেইন গণিত আছে পাশাপাশি জিওমেট্রি বা অন্যান্য যেগুলো আছে সেটার এটা প্রিপারেশন। আসলে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় ম্যাথে যাদের বেসিক ভালো হুম, তারাই ভালো করবে। তবে বিসিএস এ যেটা দেখা যায় যে, যে ৫ টা ম্যাথ আসে এটা আসলে বেসিক ভালো হইতে হয় না। আমরা মোটামুটি অনেকেই দেখেছি যে তারা মুখস্থ করে ফেলেছে ম্যাথ গুলো। তারা বুঝুক না বুঝুক সব ম্যাথ মুখস্থ তারা করে ফেলছে। আর আমার ক্ষেত্রে যেটা হয় আমাকে আপনি যে ম্যাথই দিবেন আমি ফার্স্ট এটা বুঝবো, নিজে থেকে বুঝবো যে এটা কিভাবে হুম, হলো, নিজে বুঝে নিজে অঙ্ক করব। তো আমার ক্ষেত্রে আসলে বেশি টাইম লাগতো। কারণ আমি কিন্তু মুখস্থ করিনি বা আমি ওরকম আগে থেকে ওভাবে দেখে আসিনি। তো বেসিকটা ভালো ছিল দেখে আসলে আমি ম্যাথে বা সায়েন্সে ভালো। এটা ভালো করার ক্ষেত্রে যেটা বলব অবশ্যই বুঝে অঙ্ক করা উচিত। এখন আমরা তো অনেক বড় হয়ে গেছি। এগুলো ছোটবেলায় বলা উচিত ছিল। বুঝেই আসলে অঙ্ক করা উচিত। না বুঝে মুখস্থ করে ঠিক। আসলে আ হয়তো কোন একটা বিসিএস এ দেখা যেতে পারে যে, যেই গতানুগতিক প্রশ্ন আসছে সেটা আসলে আসেনি। হুম, এমন কিছু প্রশ্ন এসছে যেটা আসলে আপনি না বুঝলে অ্যান্সার করতে পারবেন না। এবং হুম, আমরা হুম, কিন্তু যারা বুঝে অঙ্ক করি, যারা বুঝে পড়তাম আমরা এটাই খুব দোয়া করতাম যে এমন প্রশ্ন আসুক, এই যারা মুখস্থ করছে তারা যেন অ্যান্সার দিতে না হ্যাঁ, পারে। তো এটা আসলে বুঝে মানে এখন তো আমরা যথেষ্ট ম্যাচিউরড আমরা বুঝতে চাইলে আমার মনে হয় ম্যাথ গুলো বোঝা যায়। ছোটবেলায় জি, হয়তো অনেক ক্ষেত্রে মিস করেছে অনেকে। বাট এখন বুঝে, হুম, বুঝে করা যায়। এটা বলব ম্যাথের ক্ষেত্রে। আর সায়েন্স তো আমি বলেছি বোর্ডের বই অবশ্যই ফলো করা উচিত। কারণ হুম, বোর্ডে আসলে বেসিক বিষয়গুলো আছে। আপনি বোর্ড বই ফলো করলেই বেসিক্যালি আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা বিষয় কেন হচ্ছে। বায়োলজি বলেন, কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন। হুম, এটা হুম, আসলে ইন্টারের বই এবং 9-10 এর যে বইগুলো ছিল সেটা পড়লে আমার হুম, কাছে মনে হয় ভালো বেসিকটা বোঝা যায় এবং বুঝিয়ে লেখা যায়। এবং বিজ্ঞান তো জি, আসলে খাতা ভরার কিছু নেই। আপনি কতটুকু বুঝলেন, আপনি সেটুকু লিখবেন। খুব প্রিসাইজলি লিখলেই তো হয়। হুম, হুম, তো বিজ্ঞানে আমি এটাই বলব যে আসলে বেসিক বোর্ডের বইটা ফলো করলেই এনাফ। গাইডের বই হেল্প আমি সবসময় নিয়েছি। গাইড বই আমি হুম, সবসময় প্রতিটা সাবজেক্টের গাইড বই আমি শেষ করেছি। শেষ করার পরে আমি আসলে আদার সাইডের প্রিপারেশন নিয়েছি। জি। আপু সাধারণ জ্ঞানের প্রস্তুতির ব্যাপারে যদি কিছু বলেন। উম আম এই সাধারণ জ্ঞানটাই আসলে মেইন। আমার যেটা হয়েছে বিসিএস এ আমার ম্যাথ এবং সায়েন্স এ খুব বেশি টাইম দেওয়া লাগেনি। কারণ আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল।
এবং বাংলা ইংরেজিতেও আমার খুব বেশি টাইম দেওয়া লাগেনি, কারণ আমার পাঠ্যতেই দুটো বিষয় ছিল, পাঠ্য বিষয়। যেই বিষয়টা আমি প্রিপারেশন নিয়েছি সেটা অবশ্যই আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলি। এটার জন্য আমি যেটা করেছি, আমি তো প্রথমে বললাম যে সংবিধানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। সংবিধানের বাইরে কিছুই নেই। আপনি বিসিএস কেন, আপনি যাই লিখতে যান আপনি কিন্তু সংবিধানের সাথে সাথে সংশ্লিষ্ট করে লিখতে পারবেন। তো আমি যে কোনো প্রশ্নই আসলে সংবিধান রিলেটেড ধারা আমি দিতাম, এটা একটা বিষয় ছিল। আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে আমার একটা আলাদা খাতা ছিল, আমি বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কোটেশন গুলো আমি আসলে লিখে রাখতাম, বা সংজ্ঞা, ডেফিনেশন, সেটা ডেমোক্রেসি বলেন, উইমেন এম্পাওয়ারমেন্ট বলেন, বা বিভিন্ন ইস্যু থাকে, আমাদের চলমান ইস্যুও থাকে, সেই ইস্যুগুলোর সাথে অ্যাসোসিয়েটেড কোনো কোটেশন আমি ইন্টারনেটে সার্চ দিয়ে বের করতাম, যেটা গতানুগতিক ভাবে অন্যরা আসলে ইউজ করে না। গতানুগতিক কোটেশন গুলো তো আমরা জানি, তো আমি ইন্টারনেটে তো অনেক কিছুই পাওয়া যায়, তো আমি এমন কিছু কিছু পিক করতাম এবং লিখে রাখতাম ওই নোট বইয়ে, যেগুলো আসলে সবাই লিখবে না। তো আমার ওই নোট বইয়ে অনেক সংজ্ঞা ছিল, সুশাসন থেকে শুরু করে স্থানীয় সরকার, ডেমোক্রেসি, মানে ওভারঅল আমি এখন মনে করতে পারছি না, কারণ আমি তো অনেকদিন প্রিপারেশন থেকে বাইরে। যারা পরীক্ষার্থী তারা বুঝতে পারবে আসলে কত রকমের ইস্যু আছে, প্রত্যেকটা ইস্যু থেকে কিন্তু একটা কোটেশন, একটা সংজ্ঞা লিখে রাখা সম্ভব। এবং ওই বইটা আমি প্রতিদিনই চোখ বুলাতাম। তো একটা সময় যেটা দেখা গিয়েছে, আমি আসলে যে কোনো ইস্যুতেই সংজ্ঞা বা কোটেশন আমি পারতাম, কোনো না কোনো ভাবে প্রসঙ্গ টেনে নিয়ে আসতে পারতাম। কোরিলেট করে পারতেন। হ্যাঁ, কোরিলেট করা যায়। একটা আমি যখন অনেক কিছু একসাথে অনেকগুলো মাথায় রাখবো, তখন আমি কোনো না কোনোটার সাথে আসলে কোরিলেট করতে পারবো। তো এটা আমি করতাম সবসময়, এবং আমি প্রতিটা প্রশ্ন অ্যান্সার আসলে লেখার সময় আমি একটা কোটেশন দিয়ে শুরু করতাম, নীলকালি দিয়ে, ওই রিলেটেড কোন একটা কোটেশন, তারপরে আমি মূল প্রশ্নে যেতাম। এটা আমি এলাবোরেট প্রশ্নের ক্ষেত্রে করেছি। পড়াশোনার ক্ষেত্রেও সেটা আমি ইন্টারনেট বেস পড়াশোনা করেছি, আগেই বলেছি, গাইড বইয়ের সাথে। আর যেটা টিকাতে আমি যেটা বলবো, আমি যদি একটা উদাহরণ দিই, যে কোনো একটা সংস্থা ইউএন এর, সেটা সেই সম্পর্কে টিকা এসেছে, তো আমি ফার্স্টে দেখা যায় যে আমি যদি বলি ইউএনইপি, এটার পুনরূপ কি সেটা আমি লিখতাম একটা পয়েন্ট দিয়ে, তারপরে এটা কত সালে প্রতিষ্ঠা পেয়েছে সেটা পয়েন্ট দিয়ে লিখতাম, তারপরে এই সংস্থার আসলে উদ্দেশ্য কি সেগুলো কয়েকটি উদ্দেশ্য লিখতাম, এবং এটার কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, বা এটার কোনো রোল আছে কিনা আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনায়, সেটা লিখতাম। লেখার পরে আমি আসলে একটু এলাবোরেটলি বর্ণনা করতাম। তো টিকাগুলো আমি এভাবেই সাজিয়েছি, যে কোনো টিকায় আমি আসলে পয়েন্ট আকারে ফার্স্টেই কিছু ইনফরমেশন লেখার চেষ্টা করেছি, তারপরে একটু এলাবোরেটলি লেখার চেষ্টা করেছি, যেন এক্সামিনার খাতাটা উল্টোলেই বুঝতে পারে যে আমি এই বিষয়টা, বেসিক বিষয়টা জানি এবং আমি তুলে ধরেছি, এবং ভেতরে আমি এলাবোরেটলি লিখেছি। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, যে প্রতিটা প্রশ্নের আসলে লেন্থটা একই থাকা উচিত। আমরা জানি একটা প্রশ্নে হয়তো 10 মার্কস করে দিবে, বা একটা প্রশ্নে 20 মার্কস, প্রতিটা প্রশ্নের কিন্তু মার্কস একই। তো আমি একটা প্রশ্ন 10 পেজ লিখে ফেলেছি, আর একটা প্রশ্নে দেখা গেল আমি 4 পেজ লিখেছি, কিন্তু দুটো প্রশ্নের মান কিন্তু একই, আমাকে দুটোতেই কিন্তু সেম এমফাসাইজ, মানে সেম ভাবে এমফাসাইজ করতে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় বললেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রতিটা প্রশ্নই আপনি সেম লেন্থ রাখবেন, সেটা 4 পেজ হোক 5 পেজ হোক, ডাজন্ট ম্যাটার, কিন্তু প্রতিটা প্রশ্নের লেন্থটা যেন একই হয়। এবং বিসিএস আমার কাছে কখনো মনে হয়নি যে, অনেকেরই ধারণা থাকতে পারে আমি খাতা ভরে লিখে দিয়ে আসলেই বিসিএস হয়ে যাবে। আমার কখনো মনে হয়নি। আমি পেজ নিয়েছি, লুজ আমারও লেগেছে, বাট এরকম অসম্ভব সংখ্যার লুজ আমি নেইনি, বা আমার হাতের লেখাও খুব ছোট, আমি আসলে একদম বড় বড় করে লিখে যে পেজ ভরিয়ে দিয়ে আসতে পেরেছি সেটাও না। অবশ্যই আমার কাছে মনে হয় ম্যাটার করে কে জানে বা কে কিভাবে লিখছে, এটা এক্সামিনার আসলে খাতাটা উল্টালে বুঝতে পারে। তো ওভাবেই আসলে লেখা উচিত। অবশ্যই আমি বলবো যে খাতায় দুটো কালি ইউজ করা উচিত, নীল এবং কালো। আমার কাছে এর বাইরে কোনো কালি আমার কাছে মনে হয় যে এটা স্ট্যান্ডার্ড না, সবুজ কালি বা অন্য কোনো কালি। আমার কাছে মনে হয় নীল এবং কালো এই দুটো কালিতে সীমাবদ্ধ রাখলেই ভালো হয়। এবং প্রতিটা প্রশ্নের ভেতর আমি অনেক স্ট্যাটিস্টিক্যাল ফিগার তো দেই, যে এত পার্সেন্ট ছিল, এগুলো আমি নীল কালি দিয়ে লিখতাম। ওই পোর্শনটা জাস্ট, পুরো প্রশ্ন তো আমি কালো কালি দিয়ে লিখতাম, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফিগারটা নীল কালি দিয়ে, যেন এক্সামিনারের চোখটা ওখানে যায় যে আমি একটা কিছু লিখেছি, ওখানে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, বা কোন একটা ইম্পর্টেন্ট শব্দ বা কোন একটা ইম্পর্টেন্ট টার্ম, যেটা আপনি অ্যাটেনশন ড্র করাতে চাচ্ছেন, যে এক্সামিনার আমি ওইটা চেষ্টা করেছি আমার খাতাটা দেখে যেন এক্সামিনার মনে করে যে এটা না, এটা সামথিং ডিফারেন্ট বা একটু বেটার অন্য বিষয় থেকে। এটা মাথায় রাখা উচিত সব সময়, কারণ রিটেন কোশ্চেন, মানে আমরা 1100 মার্কসের রিটেন পরীক্ষা দিচ্ছি, অবশ্যই ভাইবা 200 মার্কস অনেক বড় একটা ফ্যাক্টর, তবে রিটেন মার্কস
ভালো না থাকলে আপনি ভাইভাতে 200-তে 200 পেয়েও কিন্তু ক্যাডার হবেন না। হুম, অবশ্যই হুম। রিটেন মার্কসটা প্রত্যেকটা আপনাকে পার্টে ভালো করতে রাখতেই হবে। হবে ভালো। আমি হুম, খুব স্মার্ট, আমি স্মার্ট, আমি ভাইভা হুম, বোর্ডে খুব ভালো করে ফেলবো। আমি 200-তে 190, 195 পাবো। হুম, কিন্তু আমি যদি আসলে না জানি কিছু, আমি যদি আমার লেখাতে সেটা দেখাতে না পারি, আমি হুম, স্মার্ট, তাহলে আসলে এটার কোনো এট দি এন্ড আমার মনে হয় না ম্যাটার করে। তো অবশ্যই সবসময় এটা খেয়াল রাখা উচিত। আর প্রিপারেশন হুম, নিয়েছি কিভাবে আসলে বলেছি তো, আমার কথায় প্রত্যেকবারই চলে এসছে। আমি ইন্টারনেট বেসড পড়াশোনা বেশি হুম, করতাম হুম, এবং হুম, আমার বাবার জন্য আসলে আমরা ছোটবেলা থেকে অনেক বই পড়েছি। গল্পের বই থেকে শুরু করে অনেক তথ্যবহুল বই পড়েছি ছোটবেলাতেই। হয়তো হুম, ওই বয়সে ওই বই পড়ার কথা না, তারপরে আব্বু জোর করে পড়িয়ে দিয়েছে। তো বাহ! এটার আসলে সুফলটা পরে আমরা পেয়েছি। পেয়েছেন। জি। বা এট লিস্ট আমরা নাম শুনেছি অনেক বইয়ের, আমরা চোখের হুম, সামনে দেখেছি। পাতা হুম, উল্টেছি। তো এগুলো আসলে আ ওই যে আমি বললাম বিসিএস পরীক্ষার আগদিন হুম, পর্যন্ত আমি সারা জীবনে যা কিছু পড়েছি সবকিছু কিন্তু হুম, বিসিএস এ কাজে লাগে। তো জি। প্রিপারেশনটা আসলে লাইফ লং প্রিপারেশন। বাট আপনি মাথা ঠান্ডা করে আসলে সেটা এপ্লাই করতে পারছেন কিনা, পারফর্ম করতে পারছেন কিনা এটা হুম, ম্যাটার করবে। জি, আপু আমি আরেকটা জিনিস জানতে চাই যে দেখা যায় যে যারা প্রিপারেশন নেয় সবার প্রিপারেশনটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রিলি সেন্ট্রিক হয়। যে যারা একই স্টেপ এগিয়ে ভাবতে পারে তারাই হয়তো একসাথে ভাবে যে আমার প্রিলির পাশাপাশি আমি রিটেনটাও যেন একটু এগিয়ে থাকি, ওইটার প্রিপারেশনটা নিয়ে থাকি। কারণ হচ্ছে যে প্রিলির পরে রিটেন পর্যন্ত যে সময়টা 1100 মার্কসের যে পরীক্ষা, ওই সময়টা হয়তো কম। তো ওই কম সময়ের মধ্যে রিটেনে আপনি অনেক টিপস অলরেডি দিয়ে ফেলেছেন। তারপরেও যদি কিছু ইনক্লুড করতে চান যে রিটেনে ভালো করার জন্য এক্সট্রা কিছু কি আপনি ইনক্লুড করতে চান? আপনি অলরেডি অনেক কথা এক্সট্রা আসলে বলেছেন। এই আমার কথাতে চলে এসছে কিভাবে হ্যাঁ। টেকনিক্যালি আমি হুম, হুম, ইয়ে হুম, করতে পারবো, লিখতে পারবো। আর যেটা যদি হুম, খুব শর্ট টাইমে যারা শুধু প্রিলির প্রিপারেশন এ নিয়েছে, রিটেন এর প্রিপারেশন তারা হুম, একদমই নিতে পারেন। তাদেরকে বলবো অবশ্যই বেসিক বিষয়গুলো শেষ করতে হবে। কি আসছে, বিগত বছরের প্রশ্নে কি আসছে, হুম, হুম, সেই বেসিকটা আগে শেষ করতে হবে। বেসিকটা শেষ করার পরে আপনি এলাবোরেট প্রিপারেশন এর জন্য একটা আলাদা টাইম হুম, স্লট ঠিক হুম, করে রাখতে পারেন। বা কিন্তু আপনি যদি ফার্স্টেই আসলে প্ল্যানিংটা না করতে পারেন, আমি দেখা গেল সে বাংলাই পড়ছে। ওদিক দিয়ে হুম, যে তার হুম, অন্য হুম, সাবজেক্ট গুলো পড়ার টাইম নেই মিস সেটা হয়ে তার যাচ্ছে। মাথায় নেই। হুম, সেটা হবে না। আপনি প্রতিটা সাবজেক্টে আপনাকে সেইম গুরুত্ব দিতে হবে, সেইম ইম্পোর্টেন্স দিতে হবে। এবং বেসিক বিষয়গুলো মাথায় রাখার পরে যদি সময় থাকে তারপরে আপনি এলাবোরেট প্রিপারেশন এ যান। কারণ আমরা বিসিএস প্রশ্ন যদি দেখি সবসময় যে খুব ইন ডেপথ আ নলেজ বেসড কোয়েশ্চেন হবে সেটাও কিন্তু না। হুম, অনেক হুম, বিসিএস এ আমরা দেখেছি একেবারেই গতানুগতিক প্রশ্ন এসছে। সেখানে আসলে সৃজনশীলতার কোনো সুযোগ নেই। হুম, তো ওখানে আসলে যেটা হয় যে আমরা যারা খুব বেশি পড়েছি তারা খুব হতাশ হই বা প্রশ্নগুলো দেখে যে আসলে এই হুম, প্রশ্নের উত্তর দিতে কি আমরা এত কিছু পড়েছিলাম সেটাও হয়। হুম, তো এজন্য বেসিকটা পড়ে রাখার পরে আপনি এলাবোরেট প্রিপারেশন এ যান। এটাই জি। সেফ। এটাই সবসময় সেফ আরকি। আপু ভাইবা যদি বোর্ডের শর্ট টাইম কথা থাকে। যদি এইবার একটু বলি যে ধরেন পোশাকের ব্যাপারটা কিরকম হওয়া উচিত বা অ্যাটিটিউডটা কিরকম হওয়া উচিত এই ব্যাপারে যদি আপনি কোনো সাজেশন দেন। পোশাকের ক্ষেত্রে খুব বেশি মানে খুব বেশি স্মার্টনেস দেখানোর আসলে সুযোগ নেই। সরকারি চাকরি আমরা যারা করি আমার কাছে মনে হয়। হুম, আম আমার কাছে মনে হয় আমরা তো পাবলিক সার্ভেন্ট, আমরা জনগণের সেবা দিব। এটাই তো আমাদের মূল কাজ। তো আমাদের জনগণের কাছে যেতে হবে। আমার হুম, স্মার্টনেস কখনোই এই লেভেলের হওয়া উচিত না যে একটা সাধারণ মানুষ আমার কাছে আসার মতো স্পেসই পাচ্ছে না। যে তারা হুম, মনে হুম, করতে পারছে না যে এ আমার মতোই একজন। তা না জি, হলে তো আসলে সে আমার কাছে আসতে পারবে না। তো হুম, স্মার্ট হওয়া ভালো কিন্তু খুব ওভার স্মার্ট হওয়ার আসলে সুযোগ নেই পাবলিক সার্ভেন্টদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়। তো পোশাকের ক্ষেত্রেও সেইম, আমি যেহেতু একটা ফরমাল জায়গায় যাচ্ছি অবশ্যই ফরমাল পোশাকে যাওয়া উচিত। শাড়ি, সালোয়ার কামিজ অনেকেই বলে এটা সমস্যা নাই। কিন্তু আমি অলওয়েজ বলব যে শাড়িই প্রেফার করা উচিত। আপনি একটা সরকারি চাকরি করতে যাচ্ছেন সেখানে অবশ্যই ফরমাল পোশাক আমার কাছে এখন পর্যন্ত শাড়িই মনে হয়। হুম, তো একটা ভাইবা বোর্ডে আপনি ১ ঘন্টার জন্য শাড়ি পরে থাকতে পারবেন না, তাহলে আপনি আসলে কতটুকু গুরুত্ব দিলেন সেই ভাইবা বোর্ডকে। হুম, এজন্য হুম, আমি সালোয়ার কামিজ প্রেফার করি না। আমার কাছে মনে হয় অবশ্যই শাড়ি পরা উচিত এবং এবং সেই শাড়িটা অবশ্যই মার্জিত শাড়ি বা মার্জিত রঙের হওয়া উচিত। খুব সিম্পল শাড়ি হওয়া উচিত। হুম, আমি খুব ফাইন্যান্সিয়ালি খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি দেখে যে আমি খুব দামি একটা শাড়ি পরে যাবো সেটা হওয়া উচিত না। হুম, একটা হুম, মিনিমাম স্ট্যান্ডার্ড এর একটা শাড়ি আমি প্রেফার করি। শাড়ির সাথে আপনি অর্নামেন্টস, খুব বেশি অর্নামেন্টস আমার কাছে মনে হয় না পরা উচিত। আমার কাছে মনে হয় আমাকে যদি বলেন পার্সোনালি আমি বলব যে একটা জামদানি শাড়ি এবং একটা পার্লের মালা পরে যাওয়াই বেস্ট। যদিও হুম, আমি নিজে ওই ভাইবা বলে সেটা করিনি। আমি একটা সুতি হুম, শাড়ি পরেছিলাম।
হুম একটা সুতি শাড়ির সাথে একটা পার্লের মালা পরে গিয়েছিলাম। তো এরকম না, একটা খুব নরমাল একদম, আমি একদম বেলো স্ট্যান্ডার্ডেও গেলাম না, আমি খুব হাই-ফাই লেভেলেরও পোশাক-আশাক করলাম না। হুম আমি জাস্ট মিনিমাম স্ট্যান্ডার্ডের ফরমাল একটা লুক যেন আমার ভেতর আসে সেটা আমি ফলো করব। এটা হচ্ছে আমার পোশাকের ক্ষেত্রে একটা সাজেশন। আর অ্যাটিটিউডটা কিরকম হওয়া উচিত সেটা আমাদের আমি আগে বলেছি যে আমার চেয়ে অনেক বেশি জানে অনেকেই। কিন্তু আমি মোস্ট অফ দি টাইম এটা দেখেছি যারা খুব বেশি জানে তাদের ভেতরে একটা অহংকার চলে আসে এবং তারা আসলে তাদের জায়গাটায় খুব স্ট্রিক্ট যে আমি যেটা জানছি এটাই ঠিক, পৃথিবীতে আর হুম যেই যা বলুক এটা কিন্তু ঠিক না। তো এই বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। আমি যা জি জানি এটাই ঠিক, এটা কখনোই মনে করা উচিত না এবং একটা মানুষের কখনোই মনে করা উচিত না আমি সব জানি। পৃথিবীতে কেউই সবকিছু জানতে পারে না। তো এটা আমাকে মেনে নিতে হবে। এভরিবডি মানে নোজ এভরিথিং, দ্যাট ইজ নট দি ফ্যাক্ট আসলে। তো এটা মেনেই আমি ভাইবা বোর্ডে ঢুকবো যে আমি সবকিছুর অ্যান্সার দিতে পারবো না হয়তো। আমার ভাইবাতে আমি সবকিছুর অ্যান্সারই পেরেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো খুব লাকি যে আমি সবকিছুর অ্যান্সার পেরে গেছি। এমন কোয়েশ্চেন আসতে পারতো যেটা আসলে আমি পারি না বা আমি শুনিই হুম নাই। এরকম প্রশ্ন করার যোগ্যতা তো অবশ্যই আমাদের ভাইবা বোর্ডের স্যাররা রাখেন। কারণ তারা দেখুন অনেকটা বছর পাড়ি দিয়ে অনেক হুম হুম অভিজ্ঞতার ভিতর দিয়ে এসছে এবং আমার কাছে তো মনে হয় আমাদের আগের স্যাররা খুব বেশি জানেন। সেই অনেক জানি কম্পারিজন যদি আমি করি, আমি তাদের তুলনায় কিছুই জানি না। তো এটা আসলে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে এবং এই হুম অ্যাটিটিউড রাখাই যাবে না যে আমি সবকিছু পারি। এবং আমার ভাইবা বোর্ডে আমার স্যাররা যদি বলেন কখনো যে এই তোমার এটা আসলে ঠিক না, উত্তরটা এটা। হুম এটা হুম অবশ্যই মেনে নিতে হবে। আমি এখন ওখানে আর্গুমেন্ট এর আর্গু করার সুযোগ নাই কিছু নাই আসলে। আমি আর্গু করছি মানে আমি খুব সুপিরিয়রিটি কমপ্লেক্স এ ভুগছি। আমার কাছে ঠিক এটা মনে হয়। অ্যাটিটিউডটা অবশ্যই এরকম হওয়া উচিত এবং খুবই হুম ডাউন টু আর্থ থাকা উচিত। আমার কাছে মনে হুম হয়েছে যে আমাদের মোস্ট অফ দি ক্যান্ডিডেট যারা খুব বেশি জানে তারা এই বিষয়টা ফলো করে না। আমার মনে জি হয় ওখানেই তারা আসলে মূলত ফল করে। আপু ছেলেদের পোশাক সম্পর্কে আপনি কি কিছু বলবেন ছেলেদের তো ভাই আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আমরা তো হ্যাঁ জানি না, ছেলেদের ক্ষেত্রে একই তো আচ্ছা আসলে খুব যাক তাহলে স্ট্যান্ডার্ড এইটা আমরা যেটা। ইগনোর করি আপু আর আমি একটা কথা বলতে চাই যে ভাইবা বোর্ডে অনেকে দেখা যায় যে অনেক ভালো প্রিপারেশন নিয়েছেন কিন্তু একদম বোর্ডে যে সে খুব নার্ভাস হয়ে গেছে তো ওইটা থেকে রিকভার ওইটা করার জন্য আসলে আপনি কি রিকভার সাজেস্ট দেন আমি কি করেছি? আমি কিছু করিনি। আসলে আমার আসলে লাইফ এক্সপেরিয়েন্সটা এমন আমার কাছে এখন মনে হয় একদম বিসিএস এর জন্যই সাজানো ছিল। কারণ আমি ছোটবেলা থেকেই হুম একটু চঞ্চল। আমি কনফিডেন্ট, বাট ওভার হুম কনফিডেন্ট একদমই না। হুম লেস কনফিডেন্ট ও না। আমি যতটুকু কনফিডেন্ট একটা মানুষের থাকা উচিত ততটুকুই। এটা একটা বড় গুণ। ওভার কনফিডেন্ট হওয়া যাবে না আসলে। আমি নিজের প্রশংসা করছি না। এটা আমার মধ্যে নাই। এটা অবশ্যই হুম এটা পজেস করা উচিত। ওভার কনফিডেন্ট কখনোই হওয়া উচিত না। এটা মাথায় রাখতে হবে। আর আমি যেহেতু অনেক ভাইবা বোর্ড ফেস করেছি, যেটা হয়েছে আমার সবচেয়ে মেইনলি উপকার হয়েছে আমি ইন্টারের পর যখন বাংলাদেশ নেভির জন্য পরীক্ষা দেই। এটা আমার হুম লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল। আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে আমি গিয়েছিলাম দেখে আমি আসলে এই জায়গাটায় পৌঁছতে পেরেছি। আমি বাংলাদেশ নেভিতে পরীক্ষা দেওয়ার ফার্স্ট এই তো একটা প্রি মেডিকেল হয় সারা বাংলাদেশ হুম থেকে। তারপরে একটা ভাইবা হয়। প্রি মেডিকেলে যারা সর্টেড আউট হয়েছে তাদেরকে নিয়ে একটা ভাইবা হয় এবং এরপরে একটা রিটেন পরীক্ষা হয়। সারা বাংলাদেশ থেকে যখন রিটেন পরীক্ষার রেজাল্ট হয় তখন দেখা গেল অল্প কয়েকজনই আইসিএসবি তে যাচ্ছে। খুব অল্প হুম না, সংখ্যাটা অনেক বেশি যদি আমি কম্পেয়ার করি সারা বাংলাদেশের সাথে। তারপরে আইসিএসবি তে ফার্স্ট ডেতেই আসলে দেখা যায় যে 80% আউট হয়ে যায়। এবং এরপরে ৪ দিন আমাদের বাকি 20% বা বাকি 25% কে ৪ দিন রাখা হয়, অবজারভেশন এ রাখা হয় এবং ৪ দিন কিন্তু সিরিজ অফ এক্সামস হচ্ছে। ওই ৪ দিনে আমি কত পরীক্ষা দিয়েছি আমি নিজেও জানি না। এবং হুম সেখানে রিটেন এক্সামে মানে শুধু রিটেন এক্সামই যে হয় তা না। আপনার ফিল্ডের এক্সামিনেশন ছিল, আপনার ফিল্ডে কিভাবে আপনি কাজ করছেন, আপনি কথা বলছেন কিভাবে ২৪ ঘন্টাই কিন্তু আপনাকে আসলে নজরদারিতে রাখা হয় এবং ৪ দিন হুম পরে আসলে মেইনলি রেজাল্ট দেওয়া হয় যে আসলে কারা কম্পিটেন্ট। এবং বিসিএস এ যেটা হয় বা সরকারি চাকরিতে যেটা হয় যে আমার ৩০০ টা সিট আমি ৩০০ জন নেব। ডিফেন্স এ কিন্তু সেটা না। কেউ যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারে তাহলে কাউকেই নেওয়া হবে না। যদি হুম একজনও পারে তাহলে সে যাবে। তো ওইটা খুব কম্পিটিটিভ একটা বিষয়। আমি হুম আমার সময় আমি সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ নেভিতে আমি একমাত্র সিলেক্টেড হয়েছিলাম ওই ব্যাচে। তো ওইটার পরে আমাদের সিএমএইচ এ আমাদের মেডিকেল হয় এবং আমাদের অনেকগুলো ভাইবা বোর্ড ফেস করতে হয়েছে। নেভাল হুম চিফ এর পরে যে ৭ জন সিনিয়র কর্মকর্তা ছিলেন তাদের সাথে আমাদের ভাইবা দিতে হয়েছে। আমাদের অনেক, অনেক বেশি ইন্টারেকশন এর সুযোগ হুম হয়েছিল ওই ছোট বয়সেই। আমার বয়স তখন ১৭। তো জি ওই সময়টায় যে আমি এত কিছু ফেস করেছি, এটা কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়িয়ে কনফিডেন্স গ্রো দিয়েছে। করেছে জি এবং আমার আসলে ওই ভীতিটা কেটে গেছে ছোট বয়সেই যে মানুষজনকে কিভাবে ফেস করব বা হুম কনফিডেন্টলি কিভাবে কথা বলবো সবার সামনে।
তো এই বিষয়টা হওয়ার ক্ষেত্রে এটা হয়েছে। এবং আরেকটা যেটা প্লাস পয়েন্ট ছিল, আমি আইআর এর স্টুডেন্ট। আমি এখানে আমাদের অনেক বেশি প্রেজেন্টেশনের সুযোগ থাকে, অনেক বেশি মানুষের সামনে যে কথা বলার একটা বিষয় থাকে। আর যেটা সবসময় হয়েছে, দেখা গিয়েছে সারা জীবনই এরকম একটা সিচুয়েশন যে যেখানেই মানুষের সামনে যে কিছু বলতে হবে তখন আমাকে পাঠায় দেওয়া হতো। তো সবার সামনে কথা বলতে বলতে আসলে এই নার্ভাসনেস এর বিষয়টা আমার ভিতরে অন্যদের চেয়ে কম। তো এখান থেকে আমি যেটা বলতে পারি যে সবার প্রথম থেকেই সবার আসলে একটু একটু এক্সট্রোভার্ট হওয়া উচিত সবসময়। জি। সবার সামনে এসে কথা বলার একটা এক্সপেরিয়েন্স সবার থাকা উচিত, যে এটা ভয় না পেয়ে আগে থেকেই যদি আমি প্র্যাকটিস করি মানুষের সামনে গিয়ে কথা বলা, তাহলে আমার মনে হয় নার্ভাসনেসটা কম হবে। তারপরেও যেটা বলেছি, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, কারণ ওই সময় আসলে খুব বড় বড় মহারথীরাও নার্ভাস হয়ে যায়, এটাও হয়েছে। আপু ধরেন ভাইবা বোর্ডে কাউকে একটা কোশ্চেন করা হলো, সে হয়তো ওই মুহূর্তে ওই জিনিসটা মনে করতে পারছে না, তাহলে কি তার সরাসরি পাস করে দেওয়া উচিত, নাকি ওইটা রিলেটেড আর কিছু বলে ওইখানে আর একটু সময় কনজিউম করা উচিত? আপনার কি মনে হয়? না, আমি যেটা বলবো যে আপনি যেটা জানেন না সেটা অবশ্যই স্বীকার করে ফেলা উচিত, যে স্যার আসলে আমি এটা জানি না। এটা এভাবে শেষ করা যায়, এভরিবডি নোজ এভরিথিং, দ্যাট ইজ নট দি ফ্যাক্ট স্যার, আমি আসলে এই বিষয়টা মনে করতে পারছি না স্যার। এভাবে বলা যায়, অন্যভাবে বলা যায়, কিন্তু আমি জানি না, কিন্তু আমি ভুল অ্যান্সার দিচ্ছি, বা আমি এটা লেন্দি করার চেষ্টা করছি, এটা আমার কাছে মনে হয় ঠিক না। এটা স্বীকার করে দেওয়া উচিত, কারণ আসলে তো সবাই সবকিছু জানে না। এটাতে লজ্জা পাওয়ার কিছু নেই। এটার সাথে সাথেই আপনি ছেড়ে দেন। আপনি স্যারদেরকে বলে দেন যে আমি আসলে স্যার এটা আমি জানতাম স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না, বা আমি আসলে স্যার এই বিষয়টা কখনো শুনিনি। এটাতে লজ্জার কিছু নেই। কখনোই আমার কাছে মনে হয় না স্যার এটা এক্সপেক্ট করে যে তার ভাইবা বোর্ডের ক্যান্ডিডেট সবকিছু পারবে। এটা আমার কাছে মনে হয় না। আপু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ছোট্ট একটা প্রশ্ন নেই। হারুনুর রশিদ বলেছেন যে এই লকডাউনে ভার্সিটি বন্ধ, বাসায় অবস্থান করছি, সব বই থাকা সত্ত্বেও পড়াশোনায় মনোযোগী হতে পারছি না। এই ব্যাপারে তাকে কি কোনো সাজেশন দিবেন? সাজেশন, আসলে বিসিএস এর প্রতি প্যাশন থাকলে মনোযোগী তো হওয়ার কথা। আমার যেটা হয়েছে, আমি বিসিএস এর আগ পর্যন্ত বিসিএস ছাড়া কিছু ভাবতে পারতাম না। তো হয়তো তার ভিতর প্যাশনটা কমে গেছে লকডাউনের কারণে, বা অন্য কোনো বিষয় অ্যাসোসিয়েটেড হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, যেটা করতে মন চায় সেটা করে নিক। করার পরে মনটা ভালো করে তারপরে নিজেকে বলতে হবে যে এখন তো আমি যা চেয়েছি সেটা করেছি, সেটা পেয়েছি, আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে, এখন আমি আমার যেটা দরকার সেটাতে কনসেন্ট্রেশন দিই। আমি এটা ছোটবেলা থেকে এরকম করতাম যে আমি খুব চঞ্চল, আমার দুনিয়ার শয়তানি বুদ্ধি মাথায় ঘুরতো। আমি আগে অবশ্য পড়াশোনাটা শেষ করতাম। আমার টিচার আমাকে বলতো যে সবসময় আগে পড়াটা শেষ করে নিবা, তারপরে তোমার যা ইচ্ছা, যত শয়তানি করতে ইচ্ছা করে তুমি সব করবা, কারণ তখন তো তুমি খুব রিল্যাক্সড যে তোমার পড়াটা শেষ হয়ে গেছে। তো আমি এটা করতাম সবসময়। আমি প্রতিদিন আমার নিজের পড়াটা শেষ করে তারপরে আমার দুনিয়ার বান্দামি শয়তানি যত বুদ্ধি ছিল সব এক্সিকিউট করতাম। আমার মন খুব ভালো থাকতো, কারণ পড়াটা তো নাই, বার্ডেন নেই। তো এটা সে ফলো করতে পারে যে তার যেটা করতে ইচ্ছা হয় সেটা করার পরে তারপরে সে পড়তে বসুক, কিন্তু প্রতিদিন পড়া উচিত, সেটা 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক। আচ্ছা, যাক আপু, অনেকটা সময় আপনার নিয়ে নিলাম আজকে। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার। আর ইচ্ছে ছিল আরো অনেক কথা বলার, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত তাই আর বলা হলো না আজকে। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা সময় যদি আবার আপনার সুযোগ পাই আমরা, তখন হয়তো আরো অনেক কথা বলবো। আর প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখছিলেন তাদের সবাইকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপু, আপনি যদি শেষ কোনো কথা দর্শকদের উদ্দেশ্যে বলতে চান, বলতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ। বিসিএস এ প্রত্যেক বিসিএস এ কিন্তু অনেকেই ফার্স্ট হয়, কিন্তু আমাকেই প্রত্যেকবার বলতে বলা হয়। আমি দেখেছি খুব র্যান্ডমলি আমি আসলে আসি। এটার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আমাকে আপনারা সিলেক্ট করেন, আমি বলতে পারি, বা আমি যদি আমার কথার মধ্য দিয়ে একজনও যদি খুব অনুপ্রাণিত হয়ে এই জায়গায় আসতে পারে, আমার কাছে সেটা আমার জন্য খুব ভালো একটা বিষয় আমার কাছে মনে হয়। আমি যেটা বলবো, আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অবশ্যই আগে নিজের পরিচয়টা দাঁড় করানো উচিত, তারপরে অন্য কিছু ভাবা উচিত। আপনি সবসময় যে লাকি হবেন, সবসময় ব্লেসড হবেন সেটা না। এজন্য নিজের পরিচয়টা অবশ্যই থাকা উচিত। এই দিকে কনসেন্ট্রেশনটা ছেলেদের চেয়ে মেয়েদের বেশি দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।